আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল অবজেক্ট। তো গতকালকে আমরা যে ক্লাসটা করছিলাম সেটা হচ্ছে টেন্স ছিল, ভার্ব নিয়ে শুরু করছিলাম এবং টেন্স পর্যন্ত আসছিল আর কি। তো টেন্স আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পড়ছিলাম এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জাস্ট সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি হয় সেটা দেখছিলাম, কিন্তু কোনো অবজেক্ট দেখি নাই। যেমন উই ড্রিঙ্ক, আমরা পান করি, আমরা পান করি। উই ড্রিঙ্ক এমন ছিল। উই ড্রিঙ্ক আমরা পান করি, উই ইট আমরা খাই, উই গো আমরা যাই। ঠিক আছে? তো জাস্ট এতটুকু ছিল সেন্টেন্সটা, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। তো যদি আমি একটু রিভিউ করি গত ক্লাসটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন কোন শব্দগুলো থাকলে আসলে হয় সেটা হচ্ছে করি, যাই, খাই, লিখি, পড়ি, বলি, শুনি, দেখি, খেলি। এই কথাগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এখন আজকে শিখবো হচ্ছে এই যে সাবজেক্ট আর ভার্ব এইটা বসানোর পরে অবজেক্টটা কিভাবে বসাই। ঠিক আছে? এই অবজেক্টটা কি? এক কথায় কি করে, কাকে করে? কি করে, কাকে করে? ঠিক আছে? কি করে, কাকে করে? এই এই উত্তরটাই হচ্ছে এই সাবজেক্ট। উই ড্রিঙ্ক আমরা পান করি। কি পান করি? পানি পান করি। তাহলে পানি এখানে অবজেক্ট। তাহলে উই ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে? এটাই হচ্ছে সেই অবজেক্ট। বিষয়টা বোঝা গেল কিনা? উই ড্রিঙ্ক আমরা পান করি। কি পান করি? পানি পান করি। গতকালকে লিখছিলাম আমরা খেলি বা আমার বন্ধুরা খেলে। মাই ফ্রেন্ডস প্লে। আমার বন্ধুরা খেলে। প্রশ্ন করব কি খেলে? ফুটবল খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। কি খেলে? এটা খেলে, সেইটা খেলে। তাই না? তো এটা বলতে পারি আমরা অবজেক্ট। তো সরাসরি অবজেক্টটা ভার্বের পরেই বসে। কোনো রকম কোনো প্রিপজিশন ট্রানজিশন এগুলো কিচ্ছু সহকারে বসে না। কিন্তু যদি আবার কথা আছে গ্রুপ ভার্ব যদি হয়, হ্যাঁ, ভার্বটা যদি প্রিপজিশন দিয়ে থাকে আর কি, ফ্রেজিয়াল ভার্ব যেটারে বলে, যেমন টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে অবজেক্ট বসানোর আগে মনে হইতে পারে যে এটা একটা প্রিপজিশন, কিন্তু আসলে এই পুরো ব্যাপারটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? বিষয়টা আমি মনে করি যে বুঝেছো সবাই। আমরা তাকে নির্বাচন করলাম, আমরা তাকে নির্বাচন করি, আমরা তাকে নির্বাচন করি। দেখো তো বাক্যে, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমরা, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কি? নির্বাচন করা, এটা হচ্ছে ভার্ব। কাকে নির্বাচন করি? তাকে। কাকে? তাকে। কাকে? তাকে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। উই বসাই। নির্বাচন করার ইংরেজি হচ্ছে ইলেক্ট। উই ইলেক্ট। আমরা নির্বাচন করি। কাকে নির্বাচন করি? তাকে নির্বাচন করি। ব্যাপারটা বোঝা গেল কিনা? আমার মনে হয় যে সবাই বিষয়টা বুঝতে পারছো। এখন আর একটা টেন্স দেখি আজকে, সেটা হচ্ছে তারপরে দুইটা একসাথে দেখবো আর কি। প্রেজেন্ট কন্টি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো এমন থাকে যে করছি, যাচ্ছি, খাচ্ছি, লিখছি, পড়ছি, দেখছি, শুনছি। এমন নিজের ক্ষেত্রে এটা, অন্যের ক্ষেত্রে করছে,
যাচ্ছে, হ্যাঁ, তারপরে পড়ছে, লিখছে, হ্যাঁ, দেখছে, শুনছে, শিখছে, এমন কিছু। সম্মানীয় যদি কোনো লোকের ক্ষেত্রে হয় তবে করছেন, অবশ্যই কথাগুলো ভালো মতো একটু বোঝার চেষ্টা করবে। করছেন, যাচ্ছেন, যাচ্ছেন, আসছেন, আসছেন, শিখছেন, দেখছেন, এমন। ঠিক আছে? আর এই টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে সাবজেক্ট থাকে, সাবজেক্ট সবগুলাই থাকে। আমার মেইন হচ্ছে ভার্বের স্ট্রাকচারটা। এম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে? এই যে এইটা হবে ভার্বের ফরম্যাট। ঠিক আছে? তাহলে একটু এক্সাম্পল দেখি যে আমি ইংরেজি শিখছি। আমি ইংরেজি শিখছি। তো সেক্ষেত্রে শিখছি মানে এখন শিখছি, কন্টিনিউয়াস মানে এখন কন্টিনিউ, চলমান আছে এমন বিষয়। ঠিক আছে? তো আমাদের সরাসরি শব্দটা দেখে বুঝে ফেলতে হবে যে এটা কি কন্টিনিউয়াস হবে নাকি ইনডিফিনাইট হবে। আমি ইংরেজি শিখছি, এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইনডিফিনাইটে কি হইতো? আমি ইংরেজি শিখি, বিষয়টা এমন হইতো। আমি ইংরেজি শিখি, এমন হইতো শিখি, তখন এটা ইনডিফিনাইটই হইতো। শিখছি কন্টিনিউয়াস। আবার যখন পারফেক্ট দেখবো তখন হচ্ছে শিখেছি, এমন। হ্যাঁ? তো শিখছি মানে এখন চলমান আছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? আমি, আই। এর সাথে অ্যাম ইজ আর লাগাও একটা। তো আই এর সাথে সবসময় অ্যাম, আই অ্যাম। শেখার ইংরেজি লার্ন। তো লার্নের আইএনজি অ্যাড করো। আই অ্যাম লার্নিং, কি শিখছি? কি শিখছি? ইংরেজি শিখছি। তার মানে ইংরেজি এখানে কি? ইংরেজি এখানে অবজেক্ট। কি শিখছি? ইংরেজি শিখছি। ঠিক আছে? তো ইংলিশ এখানে অবজেক্ট। তো আশা করি যে বিষয়টি বুঝতে পেরেছে। এখন অ্যাম কোথায় ইউজ করব, ইজ কোথায় ইউজ করব এবং আর কোথায় ইউজ করব, এটা একটু দেখো। আয়ের সাথে সব সময় অ্যাম, ওকে। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য সব সময় ইজ। বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে আর। ঠিক আছে? এটা মনে রাখবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর। কোথায় এম? সাবজেক্ট যদি আই থাকে তাহলে এম, থার্ড পারসন সিঙ্গুলার হইলে ইজ এবং বাকি সব ক্ষেত্রে আর। এইবার আমরা একটু দুইটা টেন্সকে এক করে পড়ার চেষ্টা করি। কৃষক জমি চাষ করে। কৃষক জমি চাষ করে। আর একটা, জেলেরা মাছ ধরে। ঠিক আছে? কৃষক জমি চাষ করে, জেলেরা মাছ ধরে, দুইটা বাক্য। এখন একটু খেয়াল করো, কৃষক জমি চাষ করে এটা কোন টেন্সে হচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনাইট, করে। আর যদি বলি জেলেরা মাছ ধরে না, এখানে আমি একটু চেঞ্জ করে লিখলাম ধরছে। জেলেরা মাছ ধরছে। এখন তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এখন তাহলে এটাকে ইংরেজিতে একটু লেখার চেষ্টা করো। কৃষক, ফার্মার, ফার্মার চাষ করার ইংরেজি হচ্ছে প্লগ। প্লগ। এখন কি চাষ করে? জমি চাষ করে, ল্যান্ড। এখন খেয়াল করো তো, ফার্মার হচ্ছে কোন পার্সন? ফার্মার থার্ড পার্সন অবশ্যই। এখন ফার্মার মানে একজন ফার্মারের বোঝাচ্ছে। একটা বিষয় তোমরা জানো কিনা জানি না, নাউনকে অনেক সময় প্লুরাল করার ক্ষেত্রে এস বাই এস যুক্ত করে, যেমন ফার্মার,
ফার্মার মানে একজন, কিন্তু যদি বলি ফার্মার্স তাহলে কিন্তু এটা অনেক, অনেকজন ফার্মার, একের অধিক। ফ্রুট একটা ফল, একের অধিক ফল ফ্রুটস। বিষয়টা বুঝছো কিনা? এবং গত ক্লাসে এস কোথায় এবং ইএস কোথায় এই ব্যাপারটা একটু আহ, দেখানোর কথা বলছিলাম, কিন্তু হয়তোবা দেখানো হয় নাই। তো দেখো, ইএস যুক্ত হয় যে শব্দের শেষে, যে শব্দের শেষে শেষে ও, এস এইচ, সি এইচ, এক্স, ঠিক আছে? তারপরে এই যে এই ধরনের শব্দগুলো থাকে। তো সেই সমস্ত শব্দের শেষে ইএস যুক্ত হয়। যেমন গো, গো এর সাথে যখন এস লাগাবো তখন ইএস সহকারে লাগাবো, এটা হবে হচ্ছে গোজ। তারপরে ফিনিশ, FINISH, ফিনিশ, ফিনিশের সাথে যখন এস লাগাবো তখন ইএস লাগাবো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এখন ফার্মার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে প্লক্স, ঠিক আছে? এরপরে জেলেরা মাছ ধরছে, জেলেরা, হ্যাঁ, জেলের ইংরেজি হচ্ছে ফিশারম্যান, ফিশার, এবং যেহেতু প্লুরাল জেলে এই জন্যই ম্যান, ফিশারম্যান, ফিশারম্যান একজন, ঠিক আছে? এই ম্যান এটার মানে হচ্ছে একজন জেলে, একজন, কিন্তু এখানে জেলেরা অনেকগুলো জেলে বোঝাচ্ছে এই জন্য এটা। এখন ফিশারম্যান থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, তাহলে এখানে ইজ হওয়ার কোনো সুযোগ নাই। এবং কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী, কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী এম ইজ আর থেকে এখানে আর বসাইছি, এবং ভার্বের সাথে আইএনজি লাগাও। ধরার ইংরেজি হচ্ছে ক্যাচ, তার সাথে আইএনজি লাগাও, ক্যাচিং। তো ফিশারম্যান আর ক্যাচিং কি ধরছে? এই মাছ ধরছে। তো ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো আরেকটা এক্সাম্পল দেখি। দেখো আরেকটা এক্সাম্পল, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ করছে, 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 এটা দেখে বুঝে ফেললাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীরা, এখানে বিদ্যালয় আলাদা নয়, ছাত্রছাত্রীরা আলাদা নয়, পুরোটা একই সাথে। তো দেখো একাধিক শব্দ মিলে সাবজেক্ট তৈরি হয়েছে, তার মানে এটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? রোপণ করা এটা হচ্ছে ভার্ব, এবং কি রোপণ করে? বৃক্ষরোপণ করে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এটার ইংরেজি অর্থে এমন, ছাত্রছাত্রীরা অফ বিদ্যালয়, ঠিক আছে? এবং অবযুক্ত নাউনের আগে দি বসাইতে বলছে, দি স্টুডেন্টস অফ স্কুল, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এটা অবশ্যই একটা প্লুরাল সাবজেক্ট, এই জন্য এখানে আর ইউজ করা হয়েছে। আর রোপণ করার ইংরেজি হচ্ছে প্লান্ট, তার সাথে আইএনজি যুক্ত করো। দ্য স্টুডেন্টস অফ স্কুল আর প্লান্টিং ট্রিজ, বা ট্রি, বৃক্ষরোপণ করছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখো। ছাত্র ছাত্রীদের মধ্যে একজন কবিতার বই পছন্দ করে, ছাত্রছাত্রীদের মধ্যে একজন কবিতার বই পছন্দ করে। এখন এই বাক্যে সাবজেক্ট কি? ছাত্রছাত্রীদের মধ্যে একজন, তাই না? ছাত্রছাত্রীদের মধ্যে একজন, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে পছন্দ করা, কি পছন্দ করে? কবিতা আর বই পছন্দ করে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। ও আর একটা বিষয়, সেটা হচ্ছে অবজেক্ট, বাক্যের অবজেক্ট কি কি হয়? অবজেক্টও সেম সাবজেক্টের মতো নাউন হয়, প্রোনাউন হয়, আর
নাউন নাউন ফ্রেজ হয়। এই শব্দগুলো বাক্যের সাবজেক্ট হয়। তো প্রোনাউন কিন্তু ওই যে আগেই বলছি প্রোনাউন পড়ার সময় যে প্রোনাউনের কিন্তু ফর্ম আছে, সাবজেক্টে সাবজেক্টিভ ফর্ম হবে এবং অবজেক্টে অবজেক্টিভ ফর্ম হবে, এটা মাথায় রাখতে হবে। প্রোনাউন যখন অবজেক্টে হবে তখন কিন্তু মি হবে, আর যখন সাবজেক্টে হবে তখন কিন্তু আই হবে। আবার অবজেক্টে আস হবে, সাবজেক্টে উই হবে। এইটা অবশ্যই মাথায় রেখে এটা লিখতে হবে আর কি। তো ছাত্রছাত্রীদের মধ্যে একজন, এটা একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ ক্লাস 2-তে এটা মানে 2 নাম্বার ক্লাসে এটা দেখানো আছে, অবশ্যই যদি না দেখো তাহলে তবে এটা দেখে আসবে। তা ছাত্রছাত্রীদের মধ্যে একজন, এটার ইংরেজি করতে হয় অন অফ দির ব্যবহার করে। অন অফ দ্য ছাত্রছাত্রীদের, তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টস। অন অফ দ্য স্টুডেন্টস, পছন্দ করে, এটা দেখে বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো লাইক নাকি লাইকস হবে, এটা একটু বলো তো, লাইক হবে নাকি লাইকস হবে? ছাত্রছাত্রীদের মধ্যে অনেকগুলো ছাত্রছাত্রী থাকলেও তার মধ্যে একজন, তার মানে অবশ্যই এটা সিঙ্গুলার। ছাত্রছাত্রীদের মধ্যে একজন, অনলি একজন। তো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে লাইকস। এখন কবিতার বই, কবিতার বই, কবিতাও না বইও না, কবিতার বই, দুইটা একসাথে। তো সেক্ষেত্রে এটা একটা নাউন ফ্রেজ হয়ে গেছে। তো কবিতার বইয়ের ইংরেজি করবো কিভাবে? বই অফ কবিতা। তো বুক, অবযুক্ত নাউনের আগে দি ইউজ করতে বলছি, দি বুক অফ স্টোরি। ঠিক আছে? তো এইভাবে আর কি আমরা যদি বারবার বারবার টেন্সগুলোকে প্র্যাকটিস করি অর্থ সহকারে, বাংলা অর্থ সহকারে, তাহলে আশা করি এটা খুব সুন্দর মতো আয়ত্তে আসবে। এবং আগামীকালকে আমরা একটু প্রিপজিশনাল ফ্রেজ শেখার চেষ্টা করব। তো প্রিপজিশনাল ফ্রেজটা কেন শেখার চেষ্টা করব সেটা যদি একটু বলি। দেখো এখানে দুইটা বাক্য, আই গো টু স্কুল। দেখো অন্যান্য ভার্ব, আগে যে ভার্বগুলো দেখলাম সেই ভার্বগুলোর পরে সরাসরি এরকম একটা নাউন বা প্রোনাউন বসছিল, কিন্তু এরকম টু প্রিপজিশন, উইথ প্রিপজিশন, এগুলো খুব প্রিপজিশন বলে, এইগুলা কিন্তু বসে নাই। তো এইগুলা কেন বসছে, এইগুলা কেন বসছে বা এটার উদ্দেশ্যটা কি, কখন আমি সরাসরি নাউন বসাবো, কখন এরকম প্রিপজিশন সহকারে বসাবো, এইটা জানার জন্যে আগামীকালকে নাউন ফ্রেজ, সরি, প্রিপজিশনাল ফ্রেজ এই ব্যাপারটা দেখবো আর কি। হ্যাঁ, এবং বাকি টেন্সগুলোও আস্তে আস্তে দেখব। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।